শুভেচ্ছা আমন্ত্রণ দেশ জনপদ লাইভের সঙ্গে আছে আমি জেসিকা বেদিন। বন্যার সার্বিক পরিস্থিতির সবশেষ খবর জানাতে আমরা যুক্ত হচ্ছি নোয়াখালীতে। সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, বন্যার পানি কি কমতে শুরু করেছে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে? জেসিকা যেমনটি বলছিলেন বন্যা পরিস্থিতির কথা, আমি এখন দাঁড়িয়ে আছি একটি আশ্রয়ণ কেন্দ্রে, এটি নোয়াখালী সরকারি মহিলা কলেজ আশ্রয়ণ কেন্দ্রে। তো আশ্রয়ণ কেন্দ্রে প্রায় 400 থেকে 500 মানুষ আশ্রয় নিয়েছেন গত 3-4 দিন যাবৎ। তারা এখানে থাকছেন। কারণ হিসেবে তারা বলছেন যে বন্যার কারণে বা অতিবৃষ্টির কারণে তাদের ঘর বাড়ি পানিতে ভেসে যাওয়া বা তাদের ঘর বাড়িতে পানি উঠা, হাঁটু সমান পানি উঠা, তারা এখানে আশ্রয় নিয়েছেন। তো আপনাকে একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে এখানে এমন কিছু পরিবার আশ্রয় নিয়েছেন, তারা আসলে যে মধ্যবিত্ত ফ্যামিলি বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি, তারা না পারছেন বলতে, না পারছেন মানুষের কাছে হাত পাততে, এমন এক অবস্থায় তারা রয়েছেন। একই সাথে তারা জানিয়েছেন যে তারা এখানে গত 3-4 দিন থেকে আছেন। তারা কিন্তু 3 বেলা খাবার পাচ্ছেন, সাথে খাওয়ার পানিও পাচ্ছেন এবং পর্যাপ্ত যে তাদের খাওয়ার ব্যবস্থা রয়েছে। তো এই বিষয়ে এখন আমি কথা বলবো যিনি এই আশ্রয়ণ কেন্দ্রে যিনি খাওয়া দিচ্ছেন এই এলাকার আবু রাসেল নামে একজন গণ্যমান্য ব্যক্তি। তিনি একই সাথে নোয়াখালী শহর বিএনপির দায়িত্ব রয়েছেন। আমি তার কাছে জানতে চাইবো, আপনি এখানে ডেইলি কত মানুষের মাঝে খাবার বিলি করছেন এবং তাদেরকে কি কি সুবিধা আপনি দিচ্ছেন? আজকে দেশ টিভিকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই প্রতিবেদন নেওয়ার জন্য। আমরা এখানে নোয়াখালী সরকারি মহিলা কলেজ কেন্দ্রে এখানে প্রায় 500 বানবাসী মানুষ আছে এবং যাদের ঘরে হাঁটু পরিমাণ পানি উঠে গেছে তারা এখানে আশ্রয় নিয়েছে। এখানে মধ্যবিত্ত পরিবার থেকে নিম্নবিত্ত পরিবার পর্যন্ত এখানে আশ্রয় নিয়েছে। শুধু যাদের আর এর বাইরেও নোয়াখালীর শতাব্দীতম বন্যা নোয়াখালীবাসী পানিতে ভাসছে। যারা এখানে আসছে আমরা চেষ্টা করতেছি তাদেরকে 3 বেলা খাওয়ানোর ব্যবস্থা দিতে এবং অন্য ত্রাণ পার্টিগুলিও এখানে আসি তাদেরকে ত্রাণ দিচ্ছে। আমি মনে করি আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে এবং আমাদের এই অঞ্চলের এমপি মোহাম্মদ শাহজাহানের নির্দেশে আমাদের কর্মীরা সব আশ্রয়গুলিতে কার্যক্রম চলমান রেখেছে। সবাই যার যতটুকু আছে সবাই সাহায্য করে চলছে এবং এখানকার মানুষগুলি ভালো আছে এবং ভালো মতো এরা সবকিছু পাচ্ছে। আমি এই দেশ টিভিকে এখানে আসার জন্য ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি বলছেন যে তিনি এই আশ্রয় কেন্দ্রে প্রায় 500 মানুষের মাঝে প্রতিদিন খাওয়া বিলি করছেন, 3 বেলা খাওয়া দিচ্ছেন। একই সাথে মানুষের মাঝে যে পানি, খাওয়ার পানি তিনি তা বিতরণ করছেন। তো জেসিকা, আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই। জেলা প্রশাসন সূত্রে যেটি জানতে পেরেছি, নোয়াখালীতে মোট 826টি আশ্রয় কেন্দ্রে এ পর্যন্ত প্রায় 1.5 লক্ষেরও বেশি বানবাসী মানুষ আশ্রয় নিয়েছে। তো এসব আশ্রয় কেন্দ্রের মানুষের মাঝে বাংলাদেশ সেনাবাহিনী সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠন সহ বাংলাদেশ রেড ক্রিসেন্ট, বিএনসি সহ বিভিন্ন সংগঠন তাদের জন্য দিন রাত নিরসভাবে পরিশ্রম করে যাচ্ছে। একই সাথে বিভিন্ন সংগঠন তাদেরকে খাওয়া দিচ্ছে। তবে কিছু কিছু আশ্রয় কেন্দ্রের বানবাসী মানুষ অভিযোগ করে বলেছেন যে ইতিমধ্যে তারা কিছুটা বিশেষ করে খাওয়ার পানির সংকটে ভুগছেন। একই সাথে কিছুটা তাদের যে পানিবাহিত রোগ সেগুলা দেখা দিয়েছে। তো এই বিষয়ে আমার সাথে কথা হয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সাথে। তারা জানিয়েছেন যে 88টি মেডিকেল টিম গঠন করা হয়েছে ইতিমধ্যে। তারা ভ্রাম্যমাণ টিম হিসেবে তারা প্রতিটি আশ্রয় কেন্দ্রে যাচ্ছে এবং বানবাসী মানুষের মাঝে সেবা দিয়ে যাচ্ছে। এ হচ্ছে নোয়াখালী থেকে আশ্রয় কেন্দ্র নিয়ে আমার থেকে সর্বশেষ। জেসিকা। সুজন, আপনাকে ধন্যবাদ। দর্শক, বন্যার সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী মাওলা সুজন। একই বিষয়ে জানতে এবার আমরা চলে যাচ্ছি কুমিল্লায়। সেখানে রয়েছেন সহকর্মী সুমন কবির। সুমন, বন্যার সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? ত্রাণ সহায়তা পৌঁছেছে কিনা বা পর্যাপ্ত পরিমাণ খাবার পানি সরবরাহ হচ্ছে কিনা, কি জানতে পেরেছেন আপনি? জি লিনিয়া, আপনাকে আমি জানিয়ে রাখি কুমিল্লার আসলে যে অবস্থা আমরা দেখছি যে ত্রাণ পর্যাপ্ত ত্রাণ এসেছে কিন্তু দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছানো যাচ্ছে না। একটাই কারণ হচ্ছে এখানে স্পিড বোট নৌকার বড়ই স্বল্পতা রয়েছে। আরেকটা বিষয় জানিয়ে রাখি, এখানকার যারা উদ্ধার কর্মী রয়েছে আসলে স্বেচ্ছাসেবক দল, রেস্কিউ টিম, তারা কাজ করতে চায় কিন্তু বিশেষ করে তারা এখন যে স্পিড বোট নৌকার কারণে তারা আসলে দিতে পারছে না। আমাকে জানিয়েছেন যারা উৎসুক জনতা রয়েছে, আসলে উৎসুক জনতা আসলে যারা ত্রাণ নিয়ে আসছে 30 থেকে 40
40 প্যাকেট, তারা সাথে আসে 50 থেকে 60 জন মানুষ সাথে আসে এই প্যাকেটগুলো দিতে। বিশেষ করে তাদের কারণে আসলে ত্রাণ কার্যক্রম অব্যাহত আছে। তার চেয়ে বড় বিষয় যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে, সেই আশ্রয় কেন্দ্রগুলোতে আমরা দেখেছি সেই আশ্রয়কেন্দ্রতে আমরা দেখেছি যে কুমিল্লার যারা রয়েছে তারা বলছেন যে এখন আশ্রয়কেন্দ্র নিরাপদ নয়, তাদেরকে সরিয়ে নিরাপদ স্থানে নেওয়ার জন্য রেস্কিউ টিম কাজ করছেন, বিশেষ করে হেলিকপ্টারের সহযোগিতা থাকছেন। আর আমরা কথা বলেছি যে সেনাবাহিনী এবং র্যাবের যে হেলিকপ্টার রয়েছে তারা বোধহয় আজকে থেকে আসলে কার্যক্রম পরিচালনা করার কথা রয়েছে বুড়িচং এলাকায়, বিশেষ করে বুড়িচং উপজেলা, বামনপাড়া যে উপজেলা রয়েছে। আসলে আপনারা কোথা থেকে এসেছেন, আসলে আপনাদের বাড়িঘর কি অবস্থা? যে আমাদের বাড়ি ইসাপুরা, ওইখানে আপনি অনেক পর্যাপ্ত পরিমাণ অনেক পানি এখানে থাকা যাচ্ছে না, যার কারণে আমরা এখন রাস্তায় বেরোচ্ছি। আশ্রয় কেন্দ্র থেকে আসছি বাড়ি দেখার জন্য একটু যে আমাদের বাড়িতে আডুয়ামন পানি। এখন আমরা আশ্রয় কেন্দ্র নিরাপদ ছিলাম না, কুমিল্লা চলে গেছিলাম। এখন বাড়িতে নাকি শুনলাম যে চোর আসছে, বাড়ি দেখতে যাচ্ছে। তো এখন বাড়িতে আমার আপনার হাতে মালামাল সবকিছু ধ্বংস হয়ে গেছে, বাড়িও ভেঙে গেছে আমার। এখন আমি আপনার এখন আবার বাড়ি দেখতে যাচ্ছি যে রাত্রে নাকি চোর আসছে। এখন বাড়িতে যদি কোনো মালামাল নিয়ে যায় এটা দেখার জন্য যাচ্ছি। আমাদের বলছিলেন যে ত্রাণ কার্যক্রম আমরা দেখতে পাচ্ছেন, এক ত্রাণ 30 প্যাকেট কিন্তু যাচ্ছে এখানে 60 থেকে 70 জন একটা গাড়িতে। বিশেষ করে তাদের কারণে আসলে যে রেস্কিউ টিম যে কাজগুলো করার কথা বা ত্রাণ পৌঁছানোর কথা বা অব্যাহত থাকে সেগুলো করতে পারছে না। জেলা প্রশাসনের সাথে আমরা কথা বলেছি, তারা বলছে আজ থেকে বিজিবি মাঠে আছে, তারা চেক করে পাঠাচ্ছেন যে 30 প্যাকেট লোক 40 প্যাকেট লোক 60-70 জন লোক যাচ্ছেন। এটা কারণ উৎসুক জনতার কারণে আসলে ত্রাণ কার্যক্রম রেস্কিউ উদ্যোগ করা যাচ্ছে না। আপনাকে আমি বলি যে কুমিল্লার যে অবস্থা, এই বিষয়টা যদি এভাবে চলতে থাকে আসলে অনেকে না খেয়ে মারা যাবে। বিশুদ্ধ পানি যত ঘাটতি রয়েছে, ত্রাণ এবং পানি থাকে সব দেওয়া যাচ্ছে না। কুমিল্লার যে পরিবেশ আসলে ভালো নেই। 10 লক্ষ লোক পানিবন্দী রয়েছে কুমিল্লায়, বিশেষ করে 14টি উপজেলায় 5 থেকে 6 লক্ষ লোক আসলে তারা আশ্রয়ের জন্য অপেক্ষা রয়েছে। কুমিল্লার যে আমরা জেলাবাসীর সাথে কথা বলেছি, ত্রাণ দুর্যোগ কর্মকর্তার সাথে কথা বলেছি, পর্যাপ্ত ত্রাণ রয়েছে। এখন তারা আজকে থেকে আসলে রেস্কিউ টিম সমন্বয় করে কাজগুলো করা রয়েছে। বিশেষ করে ছাত্র সমন্বয় যারা রয়েছে কুমিল্লা পুলিশ লাইন, জিলা স্কুল মাঠ, ওইখানে তারা রয়েছেন। ওইখান থেকে ডিস্ট্রিবিউশন করার জন্য আজকে একটা মনিটরিং সেল গঠন করা হয়েছে, আমরা যত তথ্য পেয়েছি। এই ছিল কুমিল্লা থেকে আসলে সর্বশেষ। জ্যোতি, আপনাকে ধন্যবাদ। একই বিষয়ে জানতে এবার আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে রয়েছেন সহকর্মী এম এ নাজিম। আশ্রয় কেন্দ্রগুলোর এখন কি অবস্থা দেখছেন, ত্রাণ সরবরাহ কেমন দেখছেন, আর সেনাবাহিনীর তৎপরতা সম্পর্কে যদি আমাদের জানাতেন। জি, আসলে বন্যার কথা বলতে গেলে গত কয়েকদিনের যে ভারী বৃষ্টির পরে চট্টগ্রামের হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, মিরসরাই এসব এলাকায় আসলে বন্যা কবলিত হয়েছে হাজার হাজার মানুষ। সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফটিকছড়ি এবং মিরসরাই উপজেলায়। কারণ ফটিকছড়ি এবং মিরসরাই উপজেলায় বলতে গেলে লাখ খানিকের উপরে পরিবার পানিবন্দী রয়েছে। তাদের মধ্যে যারা রয়েছেন তারা খুবই বিভীষিকাময় সময় পার করছেন। আমরা যেখানে রয়েছে হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের মধ্যে আসলে বেশ কয়েকটি এলাকা এখনো পানিবন্দী। এখানে প্রায় এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তারা যদি বলছেন মেখল ইউনিয়নের মধ্যে 30,000-এর অধিক মানুষ এখনো পানিবন্দী। কারণ এখনো ভিতরে যে গ্রামের ভিতরে যেসব গ্রামীণ সড়ক রয়েছে সবগুলো গ্রামীণ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে এবং বিদ্যুৎ বিচ্ছিন্ন বলা যায়। পাশাপাশি এইসব এলাকার মধ্যে এখনো নেটওয়ার্ক বা মোবাইলের যে ইন্টারনেট সেবা সেটিও বিঘ্ন হচ্ছে। সেই কারণে আসলে কার কি অবস্থা আছে সেটিও তেমন খোঁজ পাওয়া যাচ্ছে না। বিশেষ করে গ্রামের ভিতরে যারা আসলে যাদের বাড়িঘর এখনো পানিতে তলিয়ে আছে সেগুলোর বিষয়ে এখনো কোনো ধরনের খোঁজ খবর আমরা পাচ্ছি না, বা বিভিন্ন মাধ্যমে জানতে পারলেও তারা পানিবন্দী অবস্থায় রয়েছে। তবে গত কয়েকদিন ধরে যে বন্যার কারণে যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন তাদেরকে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন সংগঠন সহায়তা দিয়ে আসছেন। পাশাপাশি সেনাবাহিনীর পক্ষ থেকে এবং নৌবাহিনী, বিমান বাহিনী যতগুলো সংস্থা রয়েছে সবগুলো সংস্থার পক্ষ থেকে উদ্ধার অভিযানের পাশাপাশি তাদেরকে শুকনো খাবার, বিশুদ্ধ পানি, স্লাইন সহ যেগুলো প্রয়োজনীয় খুব দরকার সেই সব সামগ্রী তারা বিতরণ করছেন। যে বিষয়টি হচ্ছে যে হালদা নদীর বাঁধ ভেঙে যাওয়ার কারণে মূলত হাটহাজারী উপজেলার কয়েকটি ইউনিয়ন এবং ফটিকছড়ি উপজেলা প্লাবিত হচ্ছে। এখনো ফটিকছড়ি উপজেলার অনেকগুলো ঘরবাড়ি এখনো পানিবন্দী। পাশাপাশি অনেক মানুষ এই বন্যার কারণে আসলে মানবতার জীবনযাপন করছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, যেটি আসলে না বললে নয়, কারণ গতকালকে থেকে কাপ্তাই হ্রদের যে বাঁধের কথা বলা হচ্ছে যেটি খুলে দেওয়া হলে বা প্লাবিত হবে, আসলে আজ সকালে কাপ্তাইয়ের যে বাঁধ খুলে দেওয়া হয়েছে সেটির কারণে হাটহাজারীর তেমন ক্ষতি হবে না বলে নদী সংশ্লিষ্টরা বলেছেন। তারা বলছেন যে কাপ্তাই হ্রদের যে বাঁধ খুলে দেওয়া হচ্ছে সেটির কারণে মূলত সেই পানিগুলো নদী হয়ে সাগরে চলে যাবে, সেটির তেমন কোনো ক্ষতি হবে না। কিন্তু আশপাশের যে হালদা নদীর পানি বা পাহাড়ি উজান ঢলের পানির কারণে
হাটহাজারী ফটিকছড়ি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, কারণ হাটহাজারী উপজেলার শিকরপুর, মাদাসা, বুড়িচর, মেখল, সিপাতলি এসব এলাকার অনেকগুলো ঘরবাড়ি এখনো পানির নিচে। এখনো সাধারণ যারা মানুষ রয়েছেন তারা মানবতার জীবনযাপন করছেন। এতে করে এখনো বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তারা বিভিন্ন সংগঠন, সামাজিক সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও তারা সবসময় ত্রাণ বিতরণ সহ উদ্ধার তৎপরতা চালাচ্ছেন এবং ত্রাণ কার্যক্রম তারা পরিচালনা করছেন। কিন্তু বিভিন্ন জায়গায় ইন্টারনেট সেবা বন্ধ বা ইন্টারনেট সেবা বিঘ্নিত হওয়ার কারণে এবং বিদ্যুৎ না থাকার কারণে মানুষের এই ভোগান্তি আরো চরম আকার ধারণ করছে। আর আমরা বিভিন্ন মাধ্যমে যেটি জেনেছি, কিছু সুযোগ সন্ধানী মানুষ বানবাসী মানুষকে ত্রাণ দেওয়ার নামে প্রতারণা করছেন এবং এক একজনকে বারবার দেওয়া হচ্ছে। এইসব বিষয়ে আসলে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষ। এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে থাকা সর্বশেষ। নাজিম, আপনাকে ধন্যবাদ বন্যার সবশেষ খবরাখবর আমাদের দর্শকদের জানাবার জন্য। এবার আমরা যাচ্ছি আরিফের কাছে। আরিফ, বন্যা পরিস্থিতির সবশেষ কি খবর রয়েছে আপনার কাছে? মোবাইল ইন্টারনেট সেবা কি এখন ঠিক হয়েছে কিনা? ত্রাণ সরবরাহ তৎপরতা কেমন চোখে পড়ছে আপনার? আমি এই মুহূর্তে আছি জেসিকা দাগনভূঞার বদরপুর এলাকার মধ্যে। সেখানে এলাকার পুরো এলাকায় আসলে প্লাবিত হয়ে গেছে। এখানে বেশ কয়েকটি এলাকাতে পানি মাথার উপরে উঠেছে, কোথায় কোথায় কোমর সমান পানি। এখানে প্রতিদিনই কিন্তু পানি বেড়েই চলছে, অর্থাৎ মানুষের যে জীবন জীবিকা সবকিছু এখন একবারই শেষ হয়ে গেছে, আশ্রয়কেন্দ্রে যাচ্ছে। কোথা থেকে আসছেন আপনি? বাড়ি থেকে। পানি কতটুকু উঠেছে? পানি গলা হরে ম্যাম। একটু জোরে বলেন, মানে এখন কোথায় যাবেন, কিভাবে কি করবেন? এখন মাদ্রাসা যাবো আশ্রয়কেন্দ্রে। আচ্ছা, বাসা অন্যরা সবাই আছে নাকি সবাই আশ্রয়কেন্দ্রে? সবাই আশ্রয়কেন্দ্রে। খাবার পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। আমরা কথা বলছিলাম যে এখানে যে এলাকার যে বাসিন্দারা রয়েছেন তারা আসলে আশ্রয় কেন্দ্রে যাওয়ার চেষ্টা করছেন। আমি যদি একটু দেখাই, আমার পাশে একটি আশ্রয় কেন্দ্র রয়েছে, এটি একটি মাদ্রাসা। সে মাদ্রাসায় ছেলে মেয়ে অর্থাৎ যে যেভাবে পারছে সেভাবে তারা আশ্রয় নিচ্ছে। এখানে মহিলারা রয়েছে, শিশু বাচ্চা রয়েছে, বৃদ্ধরা রয়েছে, অর্থাৎ ইয়াং ছেলেরা ছাড়া, ইয়াং যারা রয়েছে তারা ছাড়া, তারা শুধু স্বেচ্ছাসেবকের কাজ করছে। এছাড়া বা এলাকার যারা রয়েছে সবাই অবস্থান নিচ্ছে। এখানে মাদ্রাসার দোতলাতে রান্না হচ্ছে, সে রান্না এখান থেকে এই আশ্রয়কেন্দ্রে যারা অবস্থান নিয়েছে তাদেরকে এখান থেকে খাবার সরবরাহ করা হচ্ছে। একই সঙ্গে তার পাশে আরেকটি স্কুল রয়েছে, সেখানেও এখান থেকে খাবার সরবরাহ করা হচ্ছে। এখানে সেনাবাহিনীর সদস্যরা রয়েছে, তারা স্পিড বোটের মাধ্যমে এখানে তদারকি করছেন এবং বিভিন্ন জায়গায় যাচ্ছেন। যারা আটকা পড়ছেন তাদেরকে তারা সেবা দিচ্ছেন। আমরা একটু কথা বলি একজনের সঙ্গে। ভাই, এলাকার এখন কি অবস্থা এবং মানুষ কিভাবে আশ্রয় নিচ্ছে? উদ্ধার করা সম্ভব কিনা, কিংবা ত্রাণ আসার কথা সেটা কতটুকু হচ্ছে? এলাকা হচ্ছে আমাদের বেসিকলি আমাদের গত 2-3 দিন হিসাব করলে আমাদের পরিস্থিতি খুব খারাপ ছিল এবং আমাদের যে বদরপুর, হীরাপুর এবং লালপুরার পাশাপাশি যে টিমগুলো ছিল তারা খুব চেষ্টা করছে মানুষকে যত দ্রুত সম্ভব, মানুষকে যাতে নদী এরিয়াগুলো লোকালয়ের তাদেরকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার জন্য খুব চেষ্টা করছে। এবং আমাদের তার পাশাপাশি গতকাল আমরা দেখেছি আমাদের এখানে সেনাবাহিনীও হচ্ছে যে খুব বেশি কাজ করেছে এবং আমাদের মানুষগুলোকে হচ্ছে যে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার চেষ্টা করছে এবং আমরা হচ্ছে যে আমাদের ফান্ড থেকে যতটুকু সম্ভব আমরা রেজ করতে পারছি, আমরা ওখান থেকে খাবার ব্যবস্থা করা হচ্ছে। আমরা কথা বলছিলাম, আমরা একটু আরেকজনের সঙ্গে একটু কথা বলবো। আচ্ছা, এখানে কোনো স্বেচ্ছাসেবী সংগঠনগুলো কি আসে, কাজ করছে, খাবার দিচ্ছে? হ্যাঁ, দিতেছে। ওইগুলা মানে খাবার যদি আর একটু পর্যাপ্ত পরিমাণ দেওয়া হয় তাহলে আমাদের আর একটু ভালো হতো। আমরা মানে এমনি খাবার মানে আমাদের ফান্ড থেকে আমরা দিয়ে মানে কুলাইতে পারতেছি না। মানে যদি আর একটু আমাদের খাবারের দিয়ে সাহায্য করা হইতো তাহলে আমাদের একটু ভালো হইতো আর কি। আমাদের ধরেন এখানে ধরেন আছে 1-150 মতো, ওইখানে আছে 1-150 মতো, মানে সব মিলিয়ে আমরা আমাদের ফান্ড থেকে আমরা এই মানে খাবারগুলো কুলাইতে পারতেছি না, বুঝছেন? কথা বলছিলাম, আমরা একটু আরেকজনের সঙ্গে একটু কথা বলবো। ভাই, পুরো এলাকাটার এখন কেমন চিত্র দেখছেন এবং যারা বৃদ্ধরা রয়েছে বা শিশুরা রয়েছে তারা কিভাবে এখন এখান থেকে উদ্ধার হচ্ছে, কিংবা তাদের খাবারের কি সরবরাহ করা হচ্ছে? যারা বৃদ্ধ হয়েছে তাদেরকে আমরা মানে স্পিড বোট বা মানে যে কলা গাছের ওই যে একটা মানে নৌকা মতো গুলো বানিয়ে রাখি, এগুলো নিয়ে আসার পর আমরা আশ্রয়কেন্দ্রে নিয়ে আসি ওদেরকে। যাদের বাবা যাদের ট্রিটমেন্ট লাগে নর্মাল ট্রিটমেন্ট আমরা ডাক্তাররা রাখতেছি বা মানে স্বেচ্ছাসেবী রাখছি। আর আমাদের ফান্ডের অবস্থা
আমরা নিচ থেকে দিচ্ছি, সবগুলো ফ্রন্ট থেকে দিচ্ছি, বাট আমরা বাইরের থেকে কিছু একটা আসলে আমাদের জন্য কিছুটা ভালো হইতো। মানে আমাদের মানে পর্যাপ্ত সবকিছু নাই আমাদের কাছে, আর সেনাবাহিনী আমাদের কাছে আছে, সবসময় আমাদের পাশে আছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি বাড়িঘরের সামনে, বাড়িঘর যেগুলো রয়েছে এগুলোতে এখনো মানুষজন অবস্থান করছে, মানে নিজের যে শেষ ঠিকানা সেটি আসলে ছেড়ে যেতে চাচ্ছে না অনেকেই। তারা চাচ্ছে যে হয়তোবা তারা মনে করছে যে পানি যদি কোনোভাবে কমে যায় তাহলে হয়তোবা তারা তাদের ঘরে আবার অবস্থান করতে পারবে। তবে এখানে প্রত্যেকটি ঘরই পানির নিচে রয়েছে, শুধু বিল্ডিং যে ঘরগুলো রয়েছে সে বিল্ডিংয়ের ছাদে অনেকে অবস্থান নিয়েছে, বিশেষ করে যেহেতু এখানে বেশিরভাগ জায়গায় একতলা পর্যন্ত পানি ছুঁয়ে গেছে, সেক্ষেত্রে মানুষ আসলে তাদের জায়গা পাচ্ছে না। আমরা যদি একটু দেখাই এখানে প্রত্যেকটি ঘরের ঘরের ভেতরের চিত্র যদি একটু দেখানোর চেষ্টা করি, জানালা দিয়ে ভেতরে কিন্তু অলরেডি ইতিমধ্যে পানি ঢুকে গেছে, অর্থাৎ পানি কিন্তু বাড়ছে। এখানকার মানুষজন যেটি বলছে যে গতকালকেও পানি এতটুকু ছিল না, গতকাল থেকে আজকে প্রায় কয়েক ফুট পানি বেড়েছে, এবং সে পানি বাড়ার কারণে যেটি হয়েছে যে সেক্ষেত্রে মানুষ আর তাদের ঘরে অবস্থান করতে পারছে না। তারা আস্তে আস্তে আশ্রয় কেন্দ্র কিংবা মেইন সড়ক, অর্থাৎ দাগনভূঞা যে মেইন সড়কটি রয়েছে উপজেলার, সেই মেইন সড়কের ভেতরে তারা মেইন সড়কের ওইদিকে তারা চলে যাচ্ছে এবং সেখানে গিয়ে তারা অবস্থান করছে যাতে করে একটু তাদের জীবন বাঁচানো সম্ভব হয়ে যায়। আমরা একটু কথা বলি আপনাদের সঙ্গে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা আছে তারা কোনোভাবেই অবস্থান তারা করছে। আচ্ছা, একটু যদি আপনার সঙ্গে কথা বলি, কোথা থেকে আসছেন এবং এখানে কি কি আছে? ভাইয়া দাগুনি তো আসি কিন্তু করে আসি 20 টাকা দিই, এখান থেকে আসি হাঁড়িতে যাচ্ছেন কোথায়? পানি তো উঠে গেছে সব, বাড়িতে পানি গড়িতে অনেক মনে করেন সামনে কাবে রয়েছে, কোনো আন্ডা হরেছি এনে পারে না, মানে পানি তো বেড়ে যাচ্ছে না, বেড়ে যার পরে আল্লাহ মালিক দেখা যাক বিল্ডিং এর উপরে আইয়া তাও থাকবো আর। আমরা কথা বলছিলাম, আমরা একটু যদি বলি এখানকার যারা রয়েছে তারা কিন্তু তারা এখানের ভেতরে রয়েছে এবং ভেতরে থেকে তারা কোনোভাবে তাদের জীবন পার করার চেষ্টা করছে। এখানে আপনারা এখন কিভাবে থাকছেন এত পানির মধ্যে? ঘর পুরো ডুবে গেছে। আসলে তারা বলছেন যে আসলে এই মুহূর্তে আসলে এখানকার যে চিত্র, সেই চিত্রটি হচ্ছে প্রত্যেকটি ঘর পানির নিচে চলে গেছে এবং যারা পারছেন তারা আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন এবং ব্যক্তিগত উদ্যোগে কিংবা বিভিন্ন সংস্থা থেকে যারা ত্রাণ কিংবা ওষুধ নিয়ে আসছেন তারা যেন এখানে আরো বেশি সরবরাহ বাড়ান, এমনটি তারা চাচ্ছেন। তো এই ছিল আমার কাছে দাগনভূঞার বন্যার সর্বশেষ সংবাদ। জেসিকা। আরিফ, আপনাকে ধন্যবাদ বন্যার সবশেষ পরিস্থিতি আমাদের দর্শকদের জানাবার জন্য। দেখছেন দেশ জনপদ লাইভ। বন্যার সার্বিক পরিস্থিতির সবশেষ খবর জানাতে মৌলভীবাজার এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা আমাদের। তো শুরুতে আমরা চলে যাচ্ছি সালেলাহি কুটির কাছে। কুটি, বন্যার সর্বশেষ পরিস্থিতি আপনার এলাকা এখন কেমন দেখছেন? স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে কোনো ত্রাণ সরবরাহ হচ্ছে কিনা, ঠিকমতো জনগণ পাচ্ছে কিনা যদি জানাতেন। ধন্যবাদ জেসিকা। যেমনটি বলছিলেন যে মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। আজকে 3 দিন থেকে কোনো বৃষ্টিপাত হয় নাই এবং উজানেও কোনো বৃষ্টিপাত না হওয়ার কারণে মৌলভীবাজারের মনু নদী এবং ধলাই নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ার কারণে মৌলভীবাজারের যে এই মনুর ভাঙ্গন এবং ধলাই নদীর ভাঙ্গনে কুলাউড়া, রাজনগর, মৌলভীবাজার সদর এবং কমলগঞ্জ এলাকার যে বিস্তীর্ণ এলাকা প্লাবিত করেছিল, সেই সব এলাকার থেকে অনেকটাই পানি নামতে শুরু করেছে। ইতিমধ্যেই রাস্তাঘাট থেকে পানি নামছে, বাড়িঘর থেকে পানি নামছে, কিন্তু মানুষজন বাড়িঘরে এখন পর্যন্ত ফিরে যেতে পারতেছেন না, কারণ যে কাদাময় হয়ে আছে এবং যোগাযোগ অনেকটা বিচ্ছিন্ন হওয়ার থাকার কারণে মানুষরা এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রে এবং নদীর পাড়ে উঁচু স্থানে ঘর বাড়ি করে আছেন। আপনি যেমনটি বলছিলেন যে স্বেচ্ছাসেবী সংগঠন, আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে যে পরিমাণ ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে সেটা যে প্রায় 3 লক্ষাধিক মানুষ পানিবন্দী এবং ক্ষতিগ্রস্ত হয়েছেন, সে তুলনায় অত্যন্ত নগণ্য এবং খুবই কম এবং অপ্রতুল বলে বানবাসী মানুষ জানিয়েছেন। কিন্তু আমাদের যে স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং প্রশাসনিক বিভিন্ন প্রতিষ্ঠানের
তাদের ব্যক্তিগত উদ্যোগে যে ত্রাণ সামগ্রী দিয়ে মৌলভীবাজারের বানবাসী মানুষদেরকে অনেকটা সহায়তা করেছে। আমি আপনি দেখাতে চাই যে আমাদের মৌলভীবাজারের যে বন্যা পরিস্থিতির এই যে পরিস্থিতি, মানুষ ঘর দুয়ারে ফেরার জন্য ঘরের প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু এখন পর্যন্ত যেতে পারতেছেন না। অর্থাৎ মৌলভীবাজারের যে সার্বিক বন্যা পরিস্থিতি খুব ধীর গতিতে উন্নতি হচ্ছে এবং উজানে কোনো বৃষ্টিপাত না হয় বন্যার আরও উন্নতি হবে বলে আশাবাদ করা হচ্ছে। অর্থাৎ সার্বিক অবস্থায় মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে বলা যায় এবং মানুষ ঘরবাড়ির দিকে ফিরে যাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এখন পর্যন্ত মৌলভীবাজারের 84টি আশ্রয় কেন্দ্রে প্রায় 10,000 মানুষ পানি আশ্রয় নিয়ে আছেন এবং তাদের যে খাদ্য সংকট দেখা দিয়েছে বলে আমাকে জানিয়েছেন। এই হচ্ছে আজকের মৌলভীবাজারের বন্যার সর্বশেষ খবর এবং পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে যে আরও আগামীতে বন্যার বা পানি হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই ছিল মৌলভীবাজারের সর্বশেষ খবর। আমরা চলে যাচ্ছি এখন আমাদের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, তার কাছে তার এলাকার বিস্তারিত বন্যার পরিস্থিতি আমাদেরকে জানাবেন। হ্যাঁ কোটি, আপনাকে জানিয়ে রাখি ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢল কমতে থাকায় সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া এবং কসবা উপজেলায় বন্যার পরিস্থিতি অনেকটা উন্নতি হয়েছে। প্রতিনিয়ত কিন্তু পানি কমছে। গত 48 ঘন্টায় হাওড়া নদীর পানি 48 সেন্টিমিটার, হাওড়া নদীর পানি 35 সেন্টিমিটার কমেছে, যা বিপদসীমার 57 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তো পানি উন্নয়ন বোর্ডের যে কর্মকর্তা তিনি বলছেন যে ভারতের ত্রিপুরা যে ভারী বর্ষণ যদি আর না হয় তাহলে কিন্তু সীমান্তবর্তী যে নিম্ন অঞ্চলে পানি কিন্তু 2-3 দিনের মধ্যে কমে যাবে। এছাড়া যেসব বাঁধের ক্ষতিগ্রস্ত হয়েছে তারা পানি সরে গেলে তা মেরামত করবে। তো বন্যায় কিন্তু সম্প্রতি বেশ কয়েকটি স্থানে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, ফলে যান চলাচল কিছুটা ব্যাহত আছে। এছাড়া 2টি বাঁধের ক্ষতি হয়, কিছুটা আংশিক ক্ষতি হচ্ছে, এগুলো বন্যার পানি সরে গেলে ঠিক করা হবে বলে জানিয়েছে। যে বন্যার যদি আমি সার্বিক পরিস্থিতি বলি, যে আমাদের আখাউড়া এবং কসবা জেলায় বন্যায় বেশিরভাগ ক্ষতি হচ্ছে ফসলি জমিতে। ফসলি জমি এই রূপা আমন 11,500 রোপণ করা হলো, প্রায় 7,500 মতো পানি নিচে তলিয়ে গেছে। এছাড়া শাকসবজি 1130 হেক্টরের মতো ক্ষতি হচ্ছে এবং রূপা 20 আমনতলা 530 হেক্টরের মতো ক্ষতি হয়েছে। কৃষি বিভাগ বলছে পানি সরে গেলে দ্রুত যে যারা ক্ষতিগ্রস্ত তাদের তালিকা তৈরি করে তাদেরকে প্রণোদনের ব্যবস্থা করা হবে বলে তিনি আমাকে জানিয়েছেন। এছাড়া যদি আমি বলি যে এই বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে প্রত্যেককে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করছেন। এছাড়া বিভিন্ন যে সামাজিক সংগঠন রয়েছে, বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে প্রতিদিনই লোকজন এসে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করে তারা বাড়িতে ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছেন। এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বন্যার পানিতে যে একটা গুরুত্বপূর্ণ যে অস্থায়ী বেলি সেতু ভেঙে যাওয়ার ফলে যে স্থলবন্দর এবং আখাউড়া ইমিগ্রেশনের কিন্তু কার্যক্রম বন্ধ রয়েছেন। তবে স্থল বন্দরে রপ্তানি কার্যক্রম এখনো চালু হবে কিনা তা এখনো তারা জানতে পারেনি। তবে ইমিগ্রেশন যাত্রী পারাবারের বিষয়টা ইমিগ্রেশন কর্মকর্তা আমাকে জানিয়েছেন যে আজ বিকালের পর থেকে তারা যাত্রী পারাবার চালু করতে পারবেন বলে আমাকে জানিয়েছেন। এছাড়াও যে উপজেলা যে নির্বাহী কর্মকর্তা তিনি বলেছেন বন্যার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে উঠছে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের তালিকা তৈরি করা হচ্ছে, তাদেরকে সরকারিভাবে কোনো প্রণোদনা আসলে তাদেরকে দেওয়া হবে বলে তিনি আমাকে জানিয়েছেন। বন্যা পরিস্থিতি নিয়ে এ ছিল আমার কাছে সার্বিক সর্বশেষ। জেসিকা, আপনাদের ধন্যবাদ বন্যা পরিস্থিতির সবশেষ খবরাখবর আমাদের জানাবার জন্য। দেখছেন দেশ জনপদ লাইভ। বন্যার সার্বিক পরিস্থিতির সবশেষ খবর জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অপু দত্ত। অপু, বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে কিনা, আশ্রয় কেন্দ্রগুলোর এখন কি অবস্থা দেখছেন, ত্রাণ সহায়তা পৌঁছেছে কিনা? জেসিকা, আপনি জানেন যে দেশের যে কয়েকটি জেলা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তার মধ্যে আসলে খাগড়াছড়ি। তবে বন্যার পরিস্থিতি খাগড়াছড়ির এখনটা স্বাভাবিক হলেও গত 4 দিন আসলে এখানকার ক্ষতিগ্রস্তরা ঘুরে দাঁড়াতে পারেনি। তারা মূলত ঘরে ফিরতে গেলেও আসলে অনেক কাঁচা ঘর ভেঙে গেছে, বানের পানিতে ভেসে গেছে।
যার কারণে ক্ষয়ক্ষতির পরিমাণটা এখন আসলে দৃশ্যমান হচ্ছে। একই সাথে এই যে জেলা প্রায় 2100 হেক্টর ফসলি জমি আমান ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি বিভাগ বলছেন এই বিষয়ে তারা কাজ করছেন, কিভাবে তাদের সহযোগিতা করা যেতে পারে। তবে আপনাদেরকে জানিয়ে রেখে যে খাগড়াছড়ি বন্যা পরিস্থিতির উন্নতি হলো কিছুটা উন্নতি বলা যেতে পারে, সেটি হচ্ছে খাগড়াছড়ির দিঘি মেলায় মেরুন কবাখালী সহ বিস্তীর্ণ এলাকা, সেখানে কিন্তু মানুষ এখন আশ্রয় কেন্দ্রে রয়েছেন। তবে এবার যেটি হয়েছে যে প্রশাসন, সেনাবাহিনী, স্থানীয় সংগঠনের বাইরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ সংগঠন মানুষ মানে বিভিন্ন মানুষ এসে ত্রাণ সহায়তা কিন্তু তারা দিচ্ছেন। তবে নতুন করে আসলে খাগড়াছড়ি কোথাও প্লাবন হয়নি, বা হয়েছে গত 48 ঘন্টার আমরা দেখতে পাচ্ছি। তবে এখানে আরেকটি তথ্য জানিয়ে রাখি যে খাগড়াছড়ি যে দক্ষিণগঞ্জের দ্বারা কালাডে বা টাইমবাল, মহালছড়ি, পানছড়ি সহ বেশ কিছু জায়গায় কিন্তু কিছুটা গ্রামের সংখ্যা বলে আমরা জানতে পেরেছি। যে প্রাণগুলো যাচ্ছে সেগুলোর ওই জায়গা বা ওই স্থানগুলোতে এতটা পরিমাণ যাচ্ছে, যার কারণে সেখানকার ক্ষতিগ্রস্তরা আসলে অপেক্ষা করছেন বলে আমাদেরকে বারবার বলছেন। আমরা আসলে যেটা দেখছি সেটি হচ্ছে দৃশ্যত বন্যার উন্নতি হলো, এখানকার ঘর বাড়ি, কাঠের ঘর বাড়ি, ফসলি জমি সহ সবকিছু যে ক্ষতি, এটি আসলে এখন তো সব দিকে কিছুটা উন্নতির দিকে খাগড়াছড়ি সার্বিক পরিস্থিতি। জেসিকা, আসলে রাঙামাটির বন্যা পরিস্থিতি, রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বন্যা পরিস্থিতি এখন অনেকটাই উন্নতির দিকে, কারণ গত শুক্রবার থেকে আসলে রাঙামাটিতে এবং বাঘাইছড়িতে আসলে কোনো বৃষ্টিপাত না হওয়ায় রাঙামাটির বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। আমরা কথা বলেছিলাম বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তারের সাথে, তিনি আমাদেরকে বলছিলেন যে শুক্রবার থেকে আসলে বাঘাইছড়িতে বৃষ্টিপাত হয়নি এবং আবহাওয়া খুব ভালো ছিল, সূর্যের দেখা মিলেছে, তাই আসলে বন্যা কবলিত যে এলাকাগুলো ছিল সেখান থেকে বন্যার পানি নামতে শুরু করেছে। এখনো কিছু কিছু মানুষ আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করে আছেন, তবে অধিকাংশ মানুষ আসলে তাদের নিজ বাড়িতে ফিরে গেছে। আমি আরেকটি ব্যাপার জানিয়ে রাখতে চাই, সেটি হচ্ছে কাপ্তাই বাঁধের যে আজকে সকাল 8টায় কাপ্তাই বাঁধের 16টি গেটের 6 ইঞ্চি করে খুলে দেওয়া হয়েছে। এর ফলে আসলে 9000 কিউসেক পানি প্রতি সেকেন্ডে কর্ণফুলী নদীতে গিয়ে পড়ছে। গতকাল রাত 10টায় এই গেট খুলে দেওয়ার কথা থাকলেও পর্যাপ্ত ইনফ্লো না থাকার কারণে আসলে গতকাল রাতে গেট খোলা হয়নি। আজ সকাল 8টায় এই গেট খুলে দেওয়া হয়েছে এবং প্রতি সেকেন্ডে 9000 কিউসেক পানি কাপ্তাই কর্ণফুলী নদীতে গিয়ে পড়ছে। আমরা কথা বলেছিলাম কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুল জাহারের সাথে, তিনি আমাদেরকে বলেছেন যে আসলে প্রতি বছরই এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া, প্রতি বছরই যখন কাপ্তাই হ্রদের পানির স্তর যখন বৃদ্ধি পায় এবং কাপ্তাই বাঁধের যে ধারণ ক্ষমতা রয়েছে 109 MSL, সেটির কাছাকাছি যখন পৌঁছে যায় তখনই আসলে কাপ্তাই বাঁধের গেটগুলো খুলে দেওয়া হয়। আজ সকালে কাপ্তাই হ্রদের পানির স্তর রেকর্ড করা হয়েছিল 108.32 MSL। তো তিনি আরো যেটি বলছিলেন যে এই গেট খুলে দেওয়ার কারণে আসলে কর্ণফুলী নদীতে বা কর্ণফুলী নদী তীরবর্তী যে সকল উপজেলা রয়েছে যেমন রাউজান, রাঙ্গুনিয়া, হাটাজারি, বোয়ালখালী সহ সে সকল উপজেলাগুলোতে আসলে কোনো ধরনের কোনো বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার কোনো আশঙ্কা নেই। সুতরাং তিনি বারবার বলছিলেন যে কোনো ধরনের গুজবে কান না দিয়ে এবং কোনো ধরনের আসলে প্রোপাগান্ডায় যেগুলো ছড়ানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে কান না দিয়ে শান্ত থাকার জন্য আহ্বান জানিয়েছেন তিনি সবাইকে, কারণ কোনো ধরনের কোনো বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার কোনো আশঙ্কা আসলে নেই। আর কাপ্তাই হ্রদ থেকে আসলে পানি কর্ণফুলী নদীতে পড়ছে এবং পাশাপাশি আরেকটি ব্যাপার তিনি বলছিলেন যে 9000 কিউসেক প্রতি সেকেন্ডে 9000 কিউসেক পানির পাশাপাশি কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের যে 5টি টারবাইন রয়েছে সে 5টি টারবাইন আসলে বর্তমানে সম্পূর্ণরূপে সচল রয়েছে। সেই টারবাইনগুলোর মাধ্যমে আসলে 220 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। যদিও কাপ্তাই 5টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা হচ্ছে
হচ্ছে 230 মেগাওয়াট এবং এই বিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে আসলে কাপ্তাই হ্রদ থেকে প্রতি সেকেন্ডে প্রায় 32,000 কিউসেক পানি নিষ্কাশিত হচ্ছে। তো সুতরাং কাপ্তাই হ্রদে যে উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে যে পানি বৃদ্ধি পেয়েছিল সে পানি আসলে এই নিষ্কাশিত হওয়ার কারণে ধীরে ধীরে কমতে থাকবে এবং রাঙ্গামাটি উপজেলার যে সকল নিম্নাঞ্চল বিশেষ করে নানিয়ারচর, লংগুদে এবং বাঘাইছড়িতে যে নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছিল সেখান থেকে আসলে পানি নেমে যাবে। তো এই ছিল আসলে রাঙ্গামাটির বন্যা পরিস্থিতি এবং কাপ্তাই বাঁধ হতে পানি নিষ্কাশনের সর্বশেষ। জেসিকা। মিশু, ধন্যবাদ আপনাকে বন্যা পরিস্থিতির খবরাখবর জানাবার জন্য। দেখছেন দেশ জনপদ লাইভ। বন্যার প্রভাব পড়েছে বাজারগুলোতে। নিত্যপণ্যের বাজার দর জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল্লাহ কাছে সুমন। সুমন, বাজার দর কেমন দেখছেন আপনি, কি তথ্য রয়েছে? জেসিকা, সাতক্ষীরার আজকে সুলতানপুর বড় বাজারে কিন্তু একটু হলেও সুখের খবর আমি দিতে পারি। সেটি হচ্ছে এই বর্ষার মধ্যে যখন এই বর্ষা মৌসুমে বিশেষ করে শাকসবজির দাম যখন বেড়ে যায় ঠিক এই সময় কিন্তু এখন কিছুটা হলেও কমেছে। বেগুন কিন্তু ইতিমধ্যে 60 টাকাতে 80 টাকার বেগুন 60 টাকাতে নেমে এসেছে এবং শাকসবজি কিন্তু কিছুটা হলেও কমেছে। প্রত্যেকটা শাকসবজি কিন্তু 2 থেকে 5 টাকা হলেও কমেছে এবং শাকসবজিগুলো যেগুলো 20 টাকার একটা এক সবজির আটি হয়ে গিয়েছিল সেগুলো কিন্তু 15 টাকা 10 টাকাতে নেমে এসেছে। একটু সংকট রয়েছে, সেটি হচ্ছে মশলার বাজারে, যেটি হচ্ছে এখনো পর্যন্ত কাঁচামরিচের দাম বেশি আর এই পেঁয়াজের দাম কিন্তু এখন একটু বেড়ে গিয়েছে, যেটি 100 টাকা ছিল সেটি একটু 110 টাকা হয়েছে। আর একই সাথে হচ্ছে বলে রাখা দরকার কাঁচামরিচের দাম কিন্তু 220 টাকা থেকে সেটা 250 টাকায় চলে গিয়েছে আবারও। আর অন্যান্য আদা মশলার বাজারটি আসলে খানিকটা হলেও বেড়ে গিয়েছে। মাছের দাম কিন্তু তুলনামূলক 10 টাকা করে প্রতিটি মাছের কেজিতে হলেও 10-20 টাকা করে কেজিতে দাম কমেছে। কিন্তু চালের দামটা একটু বেড়ে গেছে। তবে সর্বোপরি প্রতিদিনের যে বাজার করতে আসা মানুষ এই যে শাকসবজির দাম কমে যাওয়া এবং মাছের দাম কমে যাওয়াতে কিন্তু অনেকটা হলেও সন্তুষ্টি প্রকাশ করছে এবং বাজারে সাধারণ মানুষের মধ্যে একটু হলেও স্বস্তি সৃষ্টি হয়েছে। এই ছিল সাতক্ষীরার যে সুলতানপুর বাজারের যে সাধারণ মানুষের বাজার দর নিয়ে যে প্রতিক্রিয়া তার সর্বশেষ। সুমন, ধন্যবাদ আপনাকে। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভে। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুক আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সাথে থাকার জন্য।